শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন জনাব আবুল কাশেম চৌধুরী, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের আলোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে কলা কৌশলী এবং যারা শ্রোতা আমাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা আসলে দিনের বিভিন্ন সংবাদগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে। আরেকটি শিরোনাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা, থমকে আছে শান্তি আলোচনাও। আরেকটি শিরোনাম রয়েছে আবারও দেশে হাম পরীক্ষার কিট সংকট। ইস্তফায় নারাজ মমতা, সরকার গড়তে তোড়জোড় বিজেপির। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীল নকশা চলছে। আরেকটি শিরোনাম তারা করেছে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর, শাপলা চত্বর গণহত্যায় 58 শহীদের পরিচয় শনাক্ত হয়েছে। বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া, 51 দিনে 317 শিশুর মৃত্যু। প্রধানমন্ত্রীর কাছে 38 অডিট রিপোর্ট পেশ, স্থান পেয়েছে বালিশ কাণ্ডের মতো দুর্নীতির প্রতিবেদনও। আরেকটি শিরোনাম মাদকেই সৃষ্টি কিশোর গ্যাং। দৈনিক সমকালের প্রধান শিরোনাম পরীক্ষার কিট শেষ, উদ্যোগে ঘাটতি, হাম পরিস্থিতি নিয়ে তাদের এই প্রতিবেদন করেছে তারা। আরেকটি শিরোনাম খাতা নিচ্ছেন না শিক্ষকরা, ফল পেতে দেরির ভয়। এসএসসি পরীক্ষা নিয়ে এই প্রতিবেদন তারা করেছে। আরেকটি শিরোনাম জামাত জোট কত দূর যাবে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি, আমরা হারিনি, ইস্তফা কেন, এমন প্রশ্ন তুলেছেন তিনি। আরেকটি শিরোনাম পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি, বিশ্লেষকদের অভিমত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে নানামুখী প্রভাবের শঙ্কা। আরেকটি শিরোনাম সংসদ নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, এখন ভোটের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করছে ইসি। দৈনিক মানব জমিন, তাদের প্রধান শিরোনাম এবারও বামের ভোট রামে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির নেপথ্যে। হামে মৃত্যুর মিছিল, টিকা কিনে নিয়ে অন্তর্বর্তী সরকার, এখনও তদন্ত শুরু হয়নি, 1.5 মাসে 317 শিশুর মৃত্যু। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না, চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী। আরেকটি শিরোনাম প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ, ওই বালিশ তো জাদুঘরে রেখে দেয়া যায়। এফডিআরের 62 কোটি টাকা সিইওর কবজায়। ভোট লুটের অভিযোগ করে মমতা বললেন ইস্তফা দেব না। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম মন্ত্রণালয় কমিটির সুপারিশ ছেঁটে গণপূর্তের পছন্দের স্পেসিফিকেশন। আরেকটি শিরোনাম চিফ প্রসিকিউটর জানিয়েছেন শাপলা চত্বরে 58 জন নিহতের তথ্য মিলেছে। আরেকটি শিরোনাম আছে পদত্যাগ করবেন না মমতা, বিজেপি কি করবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন সড়কে ভয়ঙ্কর প্রক্সি বাহিনী, অবৈধ অস্ত্রের গোডাউন। আরেকটি শিরোনাম রাজধানীতে বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি, নির্যাতনে 1 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সহিংসতা, কলকাতায় নিহত 1, মমতা বললেন পদত্যাগ করব না। দৈনিক দেশ রূপান্তর, প্রধান শিরোনাম তাদের তিস্তার জলকপাট কি খুলছে, এমন শিরোনাম করে তারা প্রতিবেদন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী দৌড়ে, শুভেন্দু শ্রমিক। প্রধানমন্ত্রী বললেন একটা বালিশ জাদুঘরে রাখা উচিত। যেই বালিশ কাণ্ড নিয়ে সংবাদ হয়েছিল সেই সূত্র ধরেই প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম সৌদির শ্রমবাজারে অস্থিরতা, আকামা থাকলেও গ্রেপ্তার, সফর জেল থেকে ফিরছেন কর্মীরা, সরকারের হস্তক্ষেপ কামনা। আরেকটি শিরোনাম পানির ন্যায্য হিস্যা চিহ্নিতে ভারতের আন্তরিকতা প্রমাণের সময় এসেছে, গ্যাসকূপ খননে নতুন উচ্চতা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ, দামি বালিশ একটি জাদুঘরে রাখা উচিত জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এনসিপি। তাদের আরেকটি শিরোনাম মহাসড়কের নির্মাণ ও মেরামত কাজ চলমান, কতটা স্বস্তিদায়ক হবে এবারের আসন্ন ঈদযাত্রা। দৈনিক বণিক বার্তা, আর্থিক চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চাইল সিটি গ্রুপ। আরেকটি শিরোনাম তারা করেছে পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটার বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কি, এমন প্রশ্ন তুলেছে তারা।
আরেকটি শিরোনাম, সংবাদ সম্মেলনে মমতা, কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেইন হেডলাইন্স, ফান্ড ক্রাঞ্চ স্কুইজেস ফ্রি মেডিসিনস ফর পোর। Another headlines, 20% higher revenue target for next year. Another headlines, will not step down, said Mamata. Bangladesh drilling deep in heart for gas. Another English daily, the Daily Observer, their main headlines, human rights situation alarming, said HRSS. Another headlines, PDB proposes up to 21% hike in wholesale power tariff. Another headlines, Bangladesh UAE trade deal, Muqtadi defends, foreign minister flags criticism. Another English daily, the New Age, their main headlines, new 500-bed neuroscience hospitals annex lies idle. Patient pressure in old on very high. Another headlines, Indian drone crashes along Patgram border. There another headlines, job creation lags far behind workforce growth, said ILO. তো এই হচ্ছে বিভিন্ন যে শিরোনামগুলো দেখলাম সেগুলোর মধ্যে আমরা শুরুটা করতে চাই পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়ে গেল এবং সেখানে এই যে নতুন সরকার গঠন কিংবা মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন তিনি ভোটে হারেননি, তার ভোট ছিনতাই করা হয়েছে, লুট করা হয়েছে এবং সিইসিকে তিনি ভিলেন বলেছেন এবং তিনি পদ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত আসলে কিভাবে দেখছেন আর তার এই ভরাডুবির কারণটা কি? সেখানে এই যে প্রায় 90 লাখ বা 91 লাখ যে ভোটার বাদ পড়েছে সেটাই একমাত্র কারণ বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই মুহূর্তে আবার পশ্চিমবাংলার নির্বাচনের কথা আপনি তুলে ধরলেন, তার উপরে কিছু বলবো। মূলত আমরা আমাদের দেশ নিয়েই ব্যস্ত থাকতে হবে। তারপরেও বলি যে পশ্চিমবাংলা আমাদের পার্শ্বের রাজ্য এবং তাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল এবং সেখানে মুসলমান ভোটার প্রচুর। সেখানে প্রায় এই পরাজয়ের পেছনে মূল যে কারণটা সেটা হচ্ছে প্রায় 91 লক্ষ ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদি সেই ভোটার থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস প্রায় 60 থেকে 70 লক্ষ ভোটে জয়লাভ করত। তো এখানেই এই বাদ দেওয়ার কারণেই পরাজয় প্রথম একটা পরাজয়ের প্রথম একটা কারণ। কিন্তু অনেকে তো বলছে মমতাকে ভোটাররাই ভোট দেননি, বিশেষ করে তার সময় ঠিক না, কাজের কারণে। মেয়ের হচ্ছে 91 লক্ষ ভোটার। দ্বিতীয়, তারা যে ইভিএম পদ্ধতি ইভিএম পদ্ধতিতে ভোট হয়েছে, আজকের দিনে ইভিএম পদ্ধতিতে কারসাজি করা যায় জানেন আপনি? এবং ইভিএম পদ্ধতিতে ওখানে প্রোগ্রাম করে দেওয়া যায় যে আপনি ভোট দিবেন মিস্টার এক্সকে, ভোট পাবে ওয়াই, এরকম ভোট যাকে দিবেন সে পাবে না, আরেকজন পাবে, ওইভাবে প্রোগ্রাম করে দেওয়া যায়। কিন্তু ভারতের নির্বাচনে তো এই যেই কারণে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে ইভিএম পদ্ধতিতে আমরা ভোট অ্যালাউ করতে চাইনি, করি নাই আমরা। এবং এখানে হাজার হাজার কোটি টাকা ইভিএম যন্ত্রপাতি এনেছে, কিন্তু সেগুলি এখনো পড়ে আছে, শেখ হাসিনার মানে অন্দরমহলে পড়ে আছে, এখনো ফেলে রাখছে। রাষ্ট্রের কত বড় ক্ষতি করছে শেখ হাসিনা ওই দেশে নির্বাচনকে ঘিরে। তো যা হোক, এখন পশ্চিমবাংলার যে নির্বাচন, এটা শুধু পশ্চিমবাংলার নির্বাচন নয়, আমি আপনাকে বলবো এই সুদূর প্রসারী একটা প্রতিক্রিয়া, এর সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট পুরা ভারতবর্ষের রাজনীতিতে পড়বে, পুরা দিল্লির রাজনীতিতে পড়বে। এবং ফিউচারে এই পশ্চিমবাংলার রাজনীতিকে ঘিরে যে একটা মানে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হবে, মেরুকরণ সৃষ্টি হবে, সেখানে কংগ্রেস সহ অন্য দল যারা আছে বিভিন্ন রাজ্যে, এদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠবে এবং সেটা ভবিষ্যতের দিল্লির মস্তদে গিয়েও আঘাত করতে পারে।
আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গে বিশেষ করে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে, বলা হচ্ছে সবচেয়ে বেশি আতঙ্কে আছে মুসলিমরা। এই যে শুভেন্দু তার যে বক্তব্য কিংবা তাকে মুসলিমরা ভোট দেয়নি এমন বক্তব্য, সেটা কি আরো উস্কে দিতে পারে কিংবা এই মুসলিম যারা অফকোর্স দিতে পারে। শুভেন্দু একটু তার কথাবার্তা শুনে মনে হচ্ছে খুব অ্যাগ্রেসিভ। একজন লিডার কিন্তু এরকম অ্যাগ্রেসিভ হওয়া উচিত না। একজন লিডার অনেক সহনশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, সৃজনশীল হতে হবে এবং নির্বাচনের আগে যা হয়েছে, নির্বাচনের পরে বিজেপিকেও, পশ্চিমবাংলার বিজেপিকে অনেক সাবমিসিভ হতে হবে এবং সহনশীল হতে হবে এবং তখন ধরে নিতে হবে সকল মানুষই আমাদের, সকল মানুষের জন্য। সেখানে মারামারি, হানাহানি, খুনাখুনি করলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে, ভারতের রাজনীতির ভাবমূর্তি নষ্ট হবে। এমনি নষ্ট হয়ে গেছে, কারণ ভারতের কনস্টিটিউশনে আছে ধর্মনিরপেক্ষতা, একটা মৌলনীতি আছে তাদের। সেই ধর্মনিরপেক্ষতা কি আছে? ভারতের ধর্মনিরপেক্ষতা কি এখন আছে? কাশ্মীরে ধর্মনিরপেক্ষতা রাখছে, পশ্চিমবাংলাতে রাখছে, বিভিন্ন প্রভিন্সে কি রাখতেছে? রাখে নাই। সেই জন্য ভারতের কনস্টিটিউশনকে তারাই ফলো করছে না। আজকের বিজেপি তার ভারতের কনস্টিটিউশনকে ফলো করছে না। যে কনস্টিটিউশন নেহেরু রেখে গেছে, যে কনস্টিটিউশন ইন্দিরা গান্ধী রেখে গেছে, সেই কনস্টিটিউশন তারা ফলো করছে না। এটার জন্য তাদেরকে একদিন আসবে রাজনৈতিকভাবে জবাবদিহি করতে হবে। এই পশ্চিমবঙ্গে যে বিজেপির উত্থান বা ক্ষমতার যে পালাবদল হলো, এটা আসলে বাংলাদেশের সাথে দিল্লি অর্থাৎ ভারতের সম্পর্কের কোনো নেতিবাচক কি কোনো প্রভাব পড়তে পারে? সেটা একটা রাজ্যকে ঘিরে তো, আর আমরা তো একটা রাজ্যের সাথে রাজনীতি করি না। উই আর সভরেন স্টেট, মনে রাখবেন। আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র কাজ হবে, স্টেট টু স্টেট। আমাদের সাথে দিল্লির সরকারের সাথে কাজ হবে। আমরা কোনো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথে কাজ করি তো ভারতের সাথে কোনো ফয়সালা আমরা করব না। আমাদের সাথে দিল্লিতে যিনি সরকার থাকবেন যখন, তার সাথে কাজ হবে। কিন্তু আমরা এর আগে দেখেছি কেন্দ্রীয় সরকার চেয়েছিল হয়তো যে এই তিস্তার যে পানি বন্টন চুক্তি সেটা করতে, কিন্তু তখন মমতা আপত্তি তুলেছিলেন। এখন তো মমতা নাই, সেক্ষেত্রে এই যে কোনো গণমাধ্যম যে সংবাদ করেছে তিস্তার জল কপাট কি খুলছে, মানে তিস্তা চুক্তি কি? শোনেন, আমি আপনাকে বলি, তিস্তা এমন একটা ব্যাপার, এটা শুধু বাংলাদেশ নয়, এটা এই পানি, এটাকে বলা হয় হাইড্রোপলিটিক্স। হাইড্রোপলিটিক্সটা বাংলাদেশ এখনো সঠিকভাবে করতে করেনি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার নতজানু নীতি এর জন্য দায়ী। ফ্যাসিজম বা এই নতজানু নীতি বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। আমাদের সাথে ভারতের প্রায় 54টি নদীর সম্পর্ক রয়েছে, 54টা নদীর সম্পর্ক রয়েছে, একটা দুইটা না। সেখানে ভারতের সাথে আমাদের হাইড্রোপলিটিক্সটা করতে হলে সেই ধরনের ডিপ্লোমেসি লাগবে, সেই ধরনের প্রজ্ঞা লাগবে। আমি আপনাকে উদাহরণ বলবো যে কোথায় পাবেন আপনি প্রজ্ঞা আছে। আগেও বলে গেছি, তাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি মোসাহেব চাটুকার দিয়ে তো সেগুলি হবে না। তাহলে কি আমাদের আমি বলতেছি, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাকে বের করছে জানেন? বিএম আব্বাস এটি। ওয়াটার রিসোর্স, এটার উপরে তার উনি যে এক্সপার্ট ছিলেন, সেটা ভারতকে বুঝিয়ে দিয়েছে তৎকালীন সময়ে। এবং সেই সময় চুক্তি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট এরশাদও চুক্তি করেছিল। এখনো চুক্তি আছে, কিন্তু সেই চুক্তি অনুসারে আমরা তো পানি পাই না। আজকে এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এখন বর্তমান সরকারের খালি অতীত রোমন্থন করলে তো হবে না। বর্তমান সরকার, তারেক রহমানের সরকারকে আজকে তার যে হাইড্রোপলিটিক্স, এটা সঠিকভাবে করে, এই ডিপ্লোমেসিটা করে আমাদের এই পানির ন্যায্য হিসেবে আদায় করতে হবে, চুক্তি সম্পাদন করতে হবে। এবং এর ক্ষেত্রে আমাদের এই পানির হাইড্রোপলিটিক্সের সাথে জড়িয়ে আছে চায়না, জড়িয়ে আছে নেপাল, ভারত, বাংলাদেশ, এইসব দেশগুলি জড়িয়ে আছে। আজকে চায়নার সাথে আমাদের
তিস্তা ব্যারেজ নিয়ে আমাদের চুক্তি করতে হবে। এখানে দ্বিধান্ত দ্বন্দ্বে থাকলে চলবে না। খালি চায়নার দাওয়াতে গিয়ে ওখানে দাওয়াত খেয়ে আসলেন আর ছবি তুললেন, নো, দিস ইজ নট দ্য অ্যান্সার। আমরা দেখলাম অ্যান্সার হচ্ছে চীন সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। আপনি যান যা ইচ্ছা তার, কারণ ওখানে যাই খেয়ে দেয়া ছবি তুললেন, এই ছবি তোলার রাজনীতির দিন শেষ। নাও আপনাকে এটা কনক্লুশন ড্র করতে হবে, চায়নাকে এই তিস্তা ব্যারেজ দিয়ে দিতে হবে চুক্তি করে। পরিষ্কার কথা, এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকলে চলবে না, এখানে দাওয়াত খেলে চলবে না। এই ঘটনায় কি যদি তিস্তা ব্যারেজ চীনকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ভারতের চীনকে দিচ্ছি না তো, আমি আমার কাজ করাচ্ছি। তো আমার তিস্তা ব্যারেজ ভারত করে দেখ, নেপাল করে দেখ, কথা বুঝেন নাই? ভারতের কাছে তো টাকা নাই, নেপালের কাছে তো টাকা নাই, টাকা হচ্ছে চায়নার কাছে। এখন চায়না হচ্ছে সারা ওয়ার্ল্ডের এখন উদীয়মান অর্থনৈতিক শক্তি। এই উদীয়মান অর্থনৈতিক শক্তির সাথে আপনি ইকোনমিক রিলেশন বিল্ড আপ করতে হবে। কিন্তু ভারত আমেরিকার সাথে যেমন করবেন, চায়নার সাথেও করবেন, টাকা যেখানে আছে সেখানে সম্পর্ক করবেন, টাকা নিয়ে আসতে হবে। প্লাস যার কাছে ইয়ে আছে, কি বলে যে টেকনোলজি আছে, আজকে টেকনোলজিতে আমেরিকা সুপার, সারা বিশ্বের মধ্যে আমেরিকা 1 নম্বর। সেই আমেরিকা থেকে আমাদের সে টেকনোলজি এনে বাংলাদেশ হচ্ছে হাব, খনিজ সম্পদের হাব, ভান্ডার। এই ভান্ডার থেকে আপনি উত্তোলন করছেন না কেন? কি কারণটা কি? 91 সন থেকে আপনি উত্তোলন করতেছেন না। বিএনপি সরকারও করতে পারে না 91 সনে, 2001 সনেও করতে পারে নাই, শেখ হাসিনা তো করেই নেই। এবার কি নজর দেবে সেদিকে? নজর দিতে হবে। নজর না দিলে পরিণতি হবে ভয়াবহ। খনিজ সম্পদ উত্তোলন করতে হবে, পার্টিকুলারলি গ্যাস আছে এখানে, গ্যাস পানির কলের সাথে গ্যাস বাইরে হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা দেশ, সেই দেশকে আমরা বিল্ড আপ করতে পারি না। দরকার একজন নেতার, দরকার একটা নেতৃত্বের, এবং সেই নেতৃত্ব হতে হবে সৎ, সেই নেতৃত্ব হবে দেশপ্রেমিক। আপনার সেই নেতা তো এখন ক্ষমতায়, নেতা আসছে, নেতার পরীক্ষা চলছে এখন, নেতার পরীক্ষা চলছে। এই পরীক্ষাতে উনি মোটামুটি ভাবে ইমপ্রেশন ক্রিয়েট করছেন। ওনার বিনয়, ওনার ভাবমূর্তি, ওনার আন্তরিকতা, ওনার সহনশীলতা, ওনার খাদ্য অভ্যাস, ওনার পোশাকের অভ্যাস, এগুলো উনি দেখাচ্ছেন। কিন্তু দিস ইজ নট এনাফ। আমি কয়েকজন সাধারণ মানুষের সাথে বুক মিলালাম, এটা আমার রাষ্ট্রগত ইকোনমি দিচ্ছে না। আমার রাষ্ট্রের মানুষের সাথে ইকোনমি দিতে হবে, তার হাতে ইকোনমি তুলে দিতে হবে, তার সম্পদ তুলে দিতে হবে। এবং সেটা করতে হলে খনিজ সম্পদ, মাটির নিচে ডলার পড়ে আছে, অর্থ পড়ে আছে, সেই টাকা তুলতে হবে, তুলে মানুষকে দিতে হবে। আর এখানে বেকারত্ব থাকতে পারবে না। বেকারত্ব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 1.5 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আই অ্যাপ্রিসিয়েট হিম। অনেক সুন্দর পার্লামেন্টে বক্তৃতা করেছে সালাউদ্দিন সাহেব। সুন্দর বক্তৃতা দিলে তো হবে না, সুন্দর বক্তৃতা কার্যকরী করতে হবে। এই 1.5 কোটি লোককে আপনি ট্রেন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে স্কিল করতে হবে, স্বনির্ভর করে গড়ে তুলতে হবে, তাদেরকে স্কিল স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। তখন আপনি মিডল ইস্টে বিভিন্ন জায়গায় এই ইরান এবং আমেরিকার এই যুদ্ধের পরে সারা পৃথিবীতে একটা পরিবর্তন আসবে, বিশাল এক পরিবর্তন আসতেছে। জি, সেই পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে। সেই পরিবর্তনে বিভিন্ন দেশে শ্রমিক লাগবে, ধ্বংস হয়েছে সেটাকে আবার তৈরি করতে হবে। সেখানে বাংলাদেশের শ্রমিক যাবে, স্কিল শ্রমিক যাবে, সেটার জন্য প্রস্তুত হইতে হবে। ম্যানপাওয়ার ব্যবসায়ীদেরকে, সরকারকে, মন্ত্রণালয়কে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে, এবং যারা প্রবাসে থাকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে আপনি শুধু কৃষক কার্ড দিলে হবে না, প্রবাসী কার্ডও দিতে হবে। তাদেরকে মূল্যায়ন করতে হবে, তারা এখানে বিনিয়োগ করবে, তারা এখানে দেশকে গড়ে তোলার কাজ করছে। কত পরিশ্রম করে এই মাসেও তারা টাকা পাঠিয়েছে 3 বিলিয়নের বেশি সর্বোচ্চ টাকা পাঠাচ্ছে। তো ইউ শুড অ্যাপ্রিসিয়েট। আপনি কিভাবে অ্যাপ্রিসিয়েট করবেন তাদেরকে, কিভাবে আপনার সেটার একটা মানে পরিপূরক কিছু দিবেন, সেটা ব্যবস্থা নিতে হবে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আমরা দেখলাম একটি গণমাধ্যমের রিপোর্ট, কয়েকটি গণমাধ্যম হয়েছে যে এই দেশে হামের প্রকোপ বাড়ছে, কিন্তু এই হাম যে পরীক্ষা হবে সেই কিট সংকটের কারণে হাজার হাজার নমুনা পড়ে আছে। এই যে
হামের শুনেন, হামের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা অলরেডি চলে আসছে। আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বক্তব্য চলে আসছে। তারা সাজেস্ট করছিল, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে থাকা অবস্থায় সাজেস্ট করছিল যে এখানে এই হামের প্রাদুর্ভাব ঘটবে, এখানের ব্যবস্থা নেওয়া হোক। তখনও নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারে কি অ্যাডভাইজার বানাইছে কতগুলি, তারা তো তাদের মতো করে পড়ে আছিল, তারা এগুলো নিয়ে ভাবে নাই। এই দুইটা সরকারের দীর্ঘ সময়ব্যাপী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে সাজেস্ট করছিল যে তোমরা হামের প্রাদুর্ভাব ঘটবে, এখানে ব্যবস্থা নাও। তো টিকা সমস্যা হইতো নাকি? টিকা এখনো সমস্যা হয় না। আমাদের সরকার তো, বর্তমান সরকার তো অনেক তড়িৎ গতিতে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। তারা অনেক টিকা সরবরাহ করেছে, টিকা দিয়েছে, এবং হসপিটালে চিকিৎসা চলছে। কিন্তু দুঃখজনক হলো তারপরেও শিশুরা মারা যাচ্ছে। এই শিশু যখন মারা যায় তখন আমাদের হৃদয় কেঁদে ওঠে। আমরা হৃদয় কেঁদে ওঠে, কিন্তু আমরা কি করব? আমরা কথা বলছি এই সরকারকে দ্রুততম সময়ে, অল্প সময়ের মধ্যে টিকা আনতে হবে, টিকা দিতে হবে, এবং বিভিন্ন হসপিটালকে তৈরি করতে হবে যে তারা সেবা দেয়। যারা করবে না, ডাক্তার এগুলি, এসব কবিরাজদেরকে বিদায় দিয়ে দিতে হবে। এসব কবিরাজি স্বাস্থ্য সেবার দরকার নেই আমাদের। ওদের বাড়িতে পাঠিয়ে দেন, নতুন ডাক্তার বসান। কই ডাক্তার 2-5-10 জন 50 জন ডাক্তারের চাকরি যাইতে দেখলাম না আমি এখন পর্যন্ত। তারা তো, এইসব ডাক্তাররা সব ধান্দা আছে, পরীক্ষা নিরীক্ষা করে খালি টাকা পয়সা রুজি করে, আর নিজের পকেট ভর্তি করে, নিজের ছেলেমেয়েদেরকে বিদেশে লেখাপড়া করে। এই তো কি সেবামূলক কাজ করে তারা। এই দেশকে নিয়ে খেলা জোড়াইছেন আপনারা। এই দেশকে নিয়ে খেলা জোড়াই লাভ নাই। ওই রকম শাসক যদি পরে সোজা হয়ে যাবেন সবাই। প্রধানমন্ত্রী আজকে বালিশ কাণ্ড নিয়ে একটি কমেন্ট করেছেন। বালিশ কাণ্ড নিয়ে করলে মিউজিয়ামে রাখা দরকার। হ্যাঁ, মিউজিয়ামে রাখেন, আপনি মিউজিয়ামে রাখেন, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে এই বালিশ কাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কই তাদেরকে অ্যারেস্ট করছেন? পদ্মা সেতু দুর্নীতি হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করছেন, প্রকাশ করছেন। মেট্রো রেলে চুরি হয়েছে, তাদেরকে চোরদেরকে অ্যারেস্ট করছেন, গ্রেপ্তার করছেন, বিচার করছেন। মেট্রো রেলে এখানে যে খরচ করেছে সেটা অন্য অন্য দেশের তুলনায় 5 গুণ 4 গুণ বেশি খরচ করেছেন। পরিসংখ্যান, আপনার সময়ের অভাবে আমি যে আমার কাছে সব ডকুমেন্ট আছে, যদি কেউ শুনতে চান, কোন মন্ত্রী শুনতে চান আমার কাছে শুনেন, প্রধানমন্ত্রী শুনতে চান আমার কাছে শুনেন, আমি বলে দেব কোথায় চুরি করছে। সেই চুরির ব্যবস্থা নেন নাই কেন? নেন। ঠিক আছে, আপনারা মাত্র আসছেন, এখন হয়তো সেটা আজগুজ করতে পারেন নাই, নিজের বুকের সাহস এখন স্থির করতে পারেন নাই। নো, আপনার জন্ম হয়েছে শাসকের ঘরে, শহীদ জিয়াউর রহমানের সন্তান আপনি। আপনার কিসের সময় লাগবে? আপনাদের সময় শুরু হয়ে গেছে 78 থেকে আপনাদের শুরু হয়ে গেছে। তারপরে বেগম খালেদা জিয়া আপুসের নেত্রী, তার সন্তান আপনার সময় লাগবে কেন? আপনি খালেদা জিয়া কি করছে দেখেন নাই? ওই শহীদ জিয়াউর রহমান কি করছে দেখেন নাই? শহীদ জিয়াউর রহমানের একটা কথা বলি। তার বাসায় আমাকে প্রথম যখন নিয়ে গেছে, ওই আর্মি ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসি, আমি তো ভয় পেয়ে গেছি কে কোথায় নিয়ে আমার বোধহয় মেরে টেরে ফেলে কিনা। দেখলি যে না, ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাসা নিয়েছে, ওখানে খাইতে দিয়েছে 1 কাপ লাল চা খাইলাম। কথাবার্তি চললো, আরও লোক ছিল, ব্যারিস্টার হাসনা ছিল, বদ্রচন্দ্রী ছিল, আরও লিডাররা ছিল। দ্বিতীয়বার আলোচনা চলতেছে, আবার লাল চায়ের অর্ডার। তখন আমি বললাম, স্যার একটা কথা বলি। বলে কি? আমি এই প্রেসিডেন্ট সাহেবের বাসায় আসছি, লাল চা খাইলাম, আবার লাল চা। এটা যদি আমি বাইরে যাই বলি, আমাকে তো বিশ্বাস করবেই না, আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর প্রেসিডেন্ট সাহেব সব হাসে দিল যে এখন একটু পাকুড়া নিয়ে আসো। জিয়াউর রহমান এরকম কিছুটা সাধন করতেন। এবং আজকে রাষ্ট্রগতভাবে আমাদেরকে এই সব দুর্নীতিমুক্ত সমাজ করতে হবে। প্রশাসনের সর্বত্র দুর্নীতি চেয়ে গেছে, দুর্নীতিবাজরা বসে আছে এখনো। তাদেরকে ধরছেন না কেন? গ্রেপ্তার করছেন না কেন? তাদেরকে জেলে ঢুকাচ্ছেন না কেন? তাদেরকে বিচার করে ফাঁসি দিতে হবে, ফাঁসির কাজটা ঝুলাতে হবে। আপনার দেশের টাকা লুট করে নিয়ে যাবেন, আর আমি এমনি সরকার চালাবো, হাসি খুশি চালাবো। নো, এটা হবে না। এই সরকারের দায়িত্ব হচ্ছে অতীতের লিগেসি, অতীতের যেসব দুর্নীতি, এটার বিচার করা, এবং কঠিন বিচার করা। কোনো আপোষ নাই।
জি, আমরা দেখছি সরকার হয়তো তার জায়গা থেকে কাজ করছেন, কিন্তু এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার মার্কিনদের সাথে একটা চুক্তি করেছিল, ট্রেড ও মার্কিন শুনেন, এইসব চুক্তি টুক্তি যাই করেছে, আমি আপনাকে বলবো যে এইসব চুক্তি যদি এই নির্বাচিত সরকার, বর্তমান নির্বাচিত সরকার যদি মনে করে এই চুক্তি আমাদের সাথে খাপ খায় না বা আমাদের ঠিক মতো হয় না, তখন এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে বলবে যে আমি এই চুক্তিতে থাকবো না, কোনো অসুবিধা নাই। এটা অন্য দেশের রেফারেন্স রয়েছে, আমার কাছে রেফারেন্স রয়েছে। কিন্তু গতকাল তো বাণিজ্যমন্ত্রী বলছেন চাইলেই সব চুক্তি থেকে সরে আসা যায় না বা বাতিল করা যায় না। নো, বাণিজ্য চুক্তি বলেছে, বাণিজ্য মন্ত্রী বলেছে। আমার কথা শুনেন, আমি এখানে কথা বলতে আসছি। এই চুক্তি চেঞ্জ করা যায়, এই সরকার যদি মনে করে আমি চেঞ্জ করব, করা যায় এবং এটা আমি আপনাকে। কিন্তু যেই চুক্তি আমার দেশকে লাভ দিবে না, লাভের চাইতে ক্ষতি বেশি হবে, সেই চুক্তি আসলে অন্তর্বর্তী সরকার করেছিল কেন করেছিল সেই প্রশ্ন এখন আর করে লাভ নাই। এখন আপনার বর্তমানকে নিয়ে ভাবতে হবে, ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হবে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা ছিল এবং নানান রকম প্রেশার ছিল। এখানে তো 5ই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, বিপ্লব হলো, এই বিপ্লবের পরে আমাদেরকে তো ছাত্ররা আমাদের দেশ থেকে বাঁচিয়েছে, আমাদেরকে ফ্যাসিস্ট থেকে বাঁচিয়েছে। 70 বছরেও তো আমরা পারলাম না এই সরকারকে বিদায় দিতে। এই ছাত্রদেরকে আমি স্যালিউট করি। আমি মনে করি যারা 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের বিপ্লব ঘটিয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক, তাদেরকে পদক দেওয়া হোক, রাষ্ট্রীয় পদক দেওয়া হোক, এবং তাদেরকে সম্মানিত করা হোক। আমি বলবো কারণ হলো এই ফ্যাসিজম থেকে তারা আমাদেরকে মুক্ত করেছে। আজকে এই ফ্যাসিস্টটা ওই 5ই আগস্ট বিদায় হওয়ার পর দেখলাম যে 15ই আগস্ট তারা আবার ক্ষমতা চলে আসতেছে, 26শে মার্চ ক্ষমতা চলে আসতেছে, 16ই ডিসেম্বর ক্ষমতা চলে আসতেছে। এত সোজা না। বাংলাদেশে এখন নির্বাচিত সরকার, সার্বভৌম পার্লামেন্ট রয়েছে। সেই সার্বভৌম পার্লামেন্ট জনগণের, তারা নির্বাচিত। এই সার্বভৌম পার্লামেন্টে যারা আছেন তারা মিলেমিশে কাজ করবেন। যদি সেখানে কোনো পার্লামেন্টে ভাঙন সৃষ্টি যারা করতে চান, এই সরকারকে যারা পতন করতে চান, 16 দিনের আন্দোলন করে পতন করতে চান, বোকা স্বর্গে বাস করছেন আপনি। আপনার পার্লামেন্টারি পলিটিক্স বুঝে নেন না। যদি বুঝতেন তাইলে আর এই কথা বলতেন না। ইউ শুড লার্ন ফার্স্ট, ইউ শুড অ্যাটেন্ড এট পার্লামেন্ট। সেখানে কথা বলেন, সেখানে সমঝোতা করেন, সেখানে সমালোচনা করেন। কিন্তু আপনি বলবেন যে 16 বছর লেগেছে অতীতের সরকার, এই 16 মাসে চেঞ্জ করবো, এত সোজা না। ডোন্ট ডু দিস, ডোন্ট আটার দিস। আমাদের সময় শেষ, আজকে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কাশেম চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।